নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু, আগামী মাসে নতুন সবজি এলে মূল্য কমার আশা কৃষিমন্ত্রীর। এখনো উদ্ধার হয়নি পিপলস লিজিং এর ২,০০০ কোটি টাকা, হতাশ গ্রাহক, অবহেলার অভিযোগ। জিডিপিতে পাকিস্তানের পর ভারতকেও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ, থাকছে সার্কের ৮ দেশের ওপরে। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম, এবার ভরিতে বেড়েছে ২,৩৩৩ টাকা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ফারজানা ইয়াসমিন। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। সরকারের নির্ধারিত দামের তোয়াক্কা করছেন না আলু ব্যবসায়ীরা। রাজধানীর বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। অস্বাভাবিক দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। আলুর বাজার নিয়ন্ত্রণে তদারকির কথা থাকলেও বাস্তবে নেই কোনো নজরদারি। বাজার নিয়ন্ত্রণে সরকার আলুর দাম হিমাগারে ২৩, পাইকারিতে ২৫ এবং খুচরা বাজারে কেজিতে ৩০ টাকা নির্ধারণ করেছে, কিন্তু এই দামে কোথাও মিলছে না আলু। রাজধানীর পাইকারি বাজারে প্রতি কেজি আলু মানভেদে বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকায়, খুচরা বাজারে তা ৫০ টাকারও বেশি। আইন না মানার বিষয়ে বিক্রেতারা বলছেন আগে বেশি দামে কেনা, তাই বিক্রি করতে হচ্ছে বেশিতে। দাম নিয়ন্ত্রণে বাজারে নয় হিমাগারে অভিযান চালানো উচিত বলে মত তাদের। বিক্রেতাদের নানা অজুহাত থাকলেও বাড়তি দামে ভুগতে হচ্ছে ক্রেতাদের। কিনছি হলো ৪২ টাকা, না ৪৩ টাকা। আমার তো এটা বেচা সম্ভব না, তাহলে আমার মনে করেন বিশাল লোকসান, এটা ব্যবসা চেয়ে দেব গা। বাজার নিয়ন্ত্রণ তো কোনোটাই নাই, করতেও পারতেছে না। আগে যেরকম ভোক্তা অধিকার বাজারে নামতো, এখন তো ভোক্তার অধিকার আমি বাজারে নামা দেখি না। কৃষি বিপণন অধিদপ্তর বলছে নির্ধারিত দামের তদারকি করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন টিম গঠন করে তারা বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছেন। যদি কোনো হিমাগারের মজুতদারি এই আইনের ব্যত্যয় ঘটে, আমরা অচিরেই এই কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ নম্বর ধারায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু রাজধানীর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কোনো কার্যক্রমই দেখা যায়নি। এতে কারসাজির সুযোগ পাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসেবে গেল বছরে একই সময়ের চেয়ে বর্তমানে আলুর দাম বেড়েছে ১১১ ভাগ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মতো একই অবস্থা দেশের বিভিন্ন জেলায়। সরকারের পক্ষ থেকে ভোক্তা পর্যায়ে আলুর দাম বেঁধে দেওয়া হলেও তা মানছেন না ব্যবসায়ীরা। বিভিন্ন জেলায় কেজিতে ২০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। ব্যবসায়ীদের দাবি, আগে বেশি দামে কেনায় এখন বিক্রিও করতে হচ্ছে বেশিতে। আলুর দর বাড়ার পেছনে হিমাগার মালিক ও ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা। ময়মনসিংহের সবচেয়ে বড় পাইকারি বাজার মেছুয়া বাজার। মুন্সিগঞ্জ, বগুড়া সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আলু কিনে এখানে বিক্রি করেন পাইকাররা। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও পাইকারি পর্যায়ে আলুর দাম রাখা হচ্ছে কেজিতে ৪২ থেকে ৪৮ টাকা। ক্রেতাদের অভিযোগ, খুচরায় প্রতি কেজি আলু ৫০ টাকা পর্যন্ত কিনতে হচ্ছে তাদের। টিভিতে দেখলাম ৩০ টাকা কেজি হইলো খুচরা, আর পাইকারি হইলো ৫০ টাকা ২৫ টাকা কেজি। আর সেই জায়গায় বাজারে এসে দেখি ৫০ টাকা কেজি পাইকারি চাচ্ছে। আমরা যদি আজকে কিনবার যাই, তাও তো আমরা কমপক্ষে ৪১ টাকা বা ৪২ টাকা কিনাই করবো। তাহলে ৪১ টাকা ৪২ টাকা আমরা ব্যস্ত করবো। পাবনায় ১ মাস আগেও খুচরা বাজারে আলু মিলত ৩০ টাকায়। মাস না ঘুরতেই সে আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজিতে। পাইকাররা বলছেন, করোনার ত্রাণের জন্য চাহিদা বেড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী আলু মজুত করে রেখেছেন। যদিও দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। বন্যার কারণে আলুটা লাগানো ১-১.৫ মাস পিছিয়ে গেছে। এই সার্বিক বিবেচনার দিকে আলু যারা রাখছে বা যারা বাধাই করছে, বড় বড় কোল্ড স্টোরেজ যাদের আলু আছে, এরা ধারণা করছে আলুটা হয়তো আমরা আরো ধরে রাখলে আরো মুনাফা লাভ করবো। সরকার যদি উদ্যোগ না হলে আমরা তো এরকমই খাওয়া লাগে। এদিকে রংপুরে মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা। ব্যবসায়ীদের দাবি, সেপ্টেম্বরে যে আলু ২৫০০ টাকা বস্তা কিনেছিলেন, সেটি এখন কিনতে হচ্ছে ৩৫০০ থেকে ৪০০০ টাকায়। আমাদের রংপুর, লালমনিরহাট এবং গাইবান্ধার যে স্টোরগুলো রয়েছে, তারা ক্যাপাসিটি ফুল করতে পারেনি। ফলে একটা আলুর কৃত্রিম সংকট দেখা দিচ্ছে এবং সেটা যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে আলুগুলো
যেতে পারছে না। বাজার দর নির্ধারণ করে দেওয়ার পরও আলুর দাম কমেনি চুয়াডাঙ্গার বাজারে। পাইকারিতে 40 টাকা এবং খুচরা বাজারে কেনাবেচা হচ্ছে 45 থেকে 50 টাকা কেজিতে। তবে কয়েকদিনের মধ্যে দাম নাগালের মধ্যে আসবে বলে আশ্বাস স্থানীয় প্রশাসনের। এখনও চুয়াডাঙ্গা জেলায় যেটা আলুর ঊর্ধ্বগতি হয়ে গিয়েছিল, আজকের থেকে মোটামুটি নিম্নগতির দিকে। আলু এখনও 30 টাকায় আমরা খুচরা বাজারে বিক্রি করা যাচ্ছে না। 2-1 দিনের মধ্যে হয়তো বা আলুর দাম কমে যাবে। এদিকে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে সবজির দাম কমতে আরও 20 থেকে 25 দিন সময় লাগবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি আশা প্রকাশ করেন কিছুদিনের মধ্যে বাজারে নতুন সবজি এলে দাম কমে আসবে। এদিকে আলু বিক্রিতে ব্যবসায়ীরা অনৈতিকভাবে বেশি মুনাফা আয় করছেন বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে কৃষি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি জানান, এবার অতিবৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন সবজির উৎপাদন কমেছে। এর ফলে আলুর চাহিদা বাড়ায় সুযোগ কাজে লাগাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। কৃষিমন্ত্রী জানান, দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী বোরো মৌসুমে উৎপাদন বাড়াতে ধানের বীজে কেজি প্রতি 10 টাকা হারে ভর্তুকি দেওয়া হবে। এছাড়াও চলতি অর্থবছরে আউশ চাষ বেড়েছে প্রায় 2 লাখ হেক্টর জমিতে এবং উৎপাদন 4 লাখ মেট্রিক টন বেড়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। বাজারে অন্যান্য সবজির প্রাপ্যতা কম হওয়াতে আলুর চাহিদা বেড়ে গেছে এবং আলু এবার ব্যাপকভাবে আপনার হিসাবে ব্যবহৃত হয়েছে। আমার মনে হয় যে 20-25 দিন এই সবজির দামটা বেশি থাকবে, তারপরে নতুন সবজি এসে যাবে। বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, গতকাল আলুর দাম নিয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে, যেটি নির্ধারণ করা হয়েছে, সে অনুযায়ী কি বাজারে বিক্রি হচ্ছে? ব্যবসায়ীরা কি বলছেন? না, এখনো পর্যন্ত বাজারের অবস্থা আগের মতোই আছে। আলু বিক্রি হচ্ছে বাজার ভেদে 40 থেকে 50 টাকা পর্যন্ত, এবং এটা আলুর প্রকার ভেদে। তা আর এই আলুর দাম যেটি সরকার নির্ধারণ করে দিয়েছেন 30 টাকা, সেটি যাচাইয়ের জন্য বা সেটি মনিটরিংয়ের জন্য একটি কমিটি আজকে সারাদিনই প্রায় বলা চলে যে বিভিন্ন বাজারে ঘুরে বেরিয়েছেন। কিছুক্ষণ আগেও আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি, ফতেলি বাজার, এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন এবং একটি দোকানে তিনি জরিমানা করেছেন। কিন্তু খুচরা ব্যবসায়ীদের যেটি ভাষ্য, যে তারা তাদের কাছে এখন যে আলুটি আছে, তারা অন্তত 2 থেকে 3 দিন আগে এই আলুগুলো কিনেছেন এবং তাদের যে কেনা দাম সেটি গড়ে হচ্ছে যে 42 থেকে 46 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। তো এখন যদি তারা 30 টাকা কেজি আলু বিক্রি করতে যান, তাহলে তাদের 12 থেকে 16 টাকা পর্যন্ত প্রতি কেজি আলুতে লস গুনতে হবে, লোকসান গুনতে হবে, এইটাই দাবি করছেন তারা। এবং তারা বলছেন যে হিমাগারে প্রচুর পরিমাণে আলু মজুত আছে। যারা হিমাগার সিন্ডিকেট বা পাইকারি যারা ব্যবসায়ী আছে, সেই সিন্ডিকেটকে যদি ঠিকঠাক মতো ধরা যায়, তাহলে এই আলুর দামটি হয়তো আগামীকালই এই হাতের নাগালে চলে আসবে, এরকমটি তাদের দাবি। এরকমটি অবশ্য পাইকারি ব্যবসায়ীরাও বলছেন যে তারা হিমাগারের থেকে বেশি এখনো পর্যন্ত বেশি দামে কিনেছেন বলেই তারা খুচরা বা ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন। অন্যদিকে হিমাগারে যারা আলু রেখেছেন তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা এই বিষয়ে কথা বলতে রাজি হননি এবং তারা জানিয়েছেন যে সরকার যে নির্ধারণ করে দিয়েছে যে আলুর দাম, সেটি তার অচিরেই তারা পুরো পালন করার চেষ্টা করবেন। একটু জানিয়ে রাখি যে এই মৌসুম শুরুর আগে প্রতি ব্যবসায়ী আলু কিনেছিলেন 800 থেকে 850 টাকা প্রতি মনে, যেটি এখন বিক্রি হচ্ছে 2000 টাকা, 2500 টাকারও বেশি এখন এইটা বিক্রি হচ্ছে। আর আরেকটু জানিয়ে রাখি যে অতিবৃষ্টির কারণে এবার যে অগ্রিম আলু লাগানোর যে বিষয়টি থাকে, সেই আলুটি এখনো পর্যন্ত লাগাতে পারেননি কৃষকেরা। এটা আমরা বিভিন্ন কৃষকদের কাছ থেকে জানতে পেরেছি, কারণ এখনো পানি জমে আছে বিভিন্ন জমিতে। সেই পানিটি যতদিন না নেমে যাচ্ছে, ততদিন পর্যন্ত আসলে আলু তারা লাগাতে পারছেন না। একই অবস্থা আসলে এই শীতকালীন যেসব আগাম সবজির যেসব লাগিয়েছেন, তার অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, যার কারণে আলুর উপর চাহিদাটা বেশি বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে সেরকমটি জানিয়েছেন। তবে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা দুই পক্ষই আসলে দাবি করছেন যে যারা হিমাগারে আলু স্টোর করে রেখেছেন, তাদেরকে যদি শক্তভাবে ধরতে পারে প্রশাসন, তাহলেই আলুর দামটি একেবারেই হাতের নাগালের মধ্যে চলে আসবে। আমিরুল, আলু ছাড়া নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম কেমন বাজারে এখন?
আলু ছাড়াও যেসব সবজি আছে সেগুলোর দামও একেবারেই আকাশচুম্বী। বেগুন, পটল, সিম, চিচিঙ্গা এগুলো সবই আসলে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, 80 টাকা, 90 টাকা এরকম ভেদে। এবং সয়াবিন তেল, যেটি নিত্যপণ্যের মধ্যে একেবারেই খুবই অপরিহার্য একটি বিষয়, সেটিও কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সবজির ক্ষেত্রে আসলে অজুহাতটা দেয়া যায় যে এবার না হয় অতিবৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে বেশি পরিমাণে, তাই এটার দাম বেড়েছে। কিন্তু সয়াবিন তেল সহ অন্যান্য যেসব পণ্যের দাম বেড়েছে সেগুলো কেন বেড়েছে এটার সদুত্তর কোনো ব্যবসায়ী আসলে দিতে পারেননি আমাদেরকে। তবে তারা আশা করছেন যে এই সবগুলোই আসলে একটি আরেকটির সাথে জড়িত, যেহেতু সবজির দামগুলো কমা শুরু করলে, চালের দাম কমা শুরু করলে আসলে সবগুলোর দামই কমে যাবে, এরকমটাই দাবি তাদের। বগুড়া থেকে সেখানকার বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল লতিফ। বিরতির পর আবার আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, জানাবো আরো কিছু খবর। পিপলস লিজিং এর আটকে থাকা প্রায় 2000 কোটি টাকা এখনো উদ্ধার না হওয়ায় হতাশ গ্রাহকরা। তাদের অভিযোগ, অর্থ উদ্ধারে মনোযোগী নয় কর্তৃপক্ষ। প্রতিবাদে 19 অক্টোবর মানববন্ধনের ঘোষণা দিয়েছেন তারা। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে টাকা যারা দেবেন তাদের সাথে আলোচনা চলছে, তবে করোনার কারণে অর্থ উদ্ধারের অগ্রগতি কম হয়েছে। রাজধানী চাকরিজীবী জাহিদুল আলম নিজের সঞ্চয়ের সব টাকা 2016 সালে পিপলস লিজিংয়ে জমা রাখেন, কিন্তু ব্যাপক আর্থিক ক্ষতি ও দায় দেনার কারণে প্রতিষ্ঠানটি অবসানের ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। অনিশ্চয়তায় পড়েন আমানতকারীরা। এরই মধ্যে করোনার কারণে চাকরি হারিয়েছেন জাহিদুল। পিপলস লিজিংয়ে আটকে থাকা সঞ্চয়ের টাকা না পেলে কি করে সংসার চালাবেন জানেন না তিনি। এই করোনাকালীন দুঃসময় আমাদের জব নাই, অন্য কোথাও কোনো ধরনের টাকা পয়সা নাই যেটা দিয়ে আমাদের সংসার চলবে। এখন আমরা আসলেই খুব অসহায় এবং হতাশ হয়ে যাচ্ছে। জাহিদুল আলমের মতো চিত্র এখন অনেকেরই। নিজেদের গচ্ছিত অর্থ ফিরে পাবেন কিনা সে আশঙ্কায় দিন কাটছে তাদের। বাংলাদেশ ব্যাংক সহ সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমার টাকা ফেরত পেতে চাই। আমানতকারীদের অর্থ উদ্ধারে কর্তৃপক্ষের মনোযোগ নেই বলে অভিযোগ তাদের। পাওনা টাকার দাবিতে 19 অক্টোবর রাজধানীতে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। আমরা কোথায় গেলে আমাদের টাকাটা ফেরত পাবো আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না, কারোর কোনো মাথা ব্যথাই নেই। আমাদের এই টাকাটা পাওয়ার লক্ষ্যে আমরা আগামী 19 তারিখ মতিঝিল সিটি সেন্টারের সামনে পিপলস লিজিংয়ের হেড অফিসের ওখানে মানববন্ধন করব। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে যারা গ্রাহকদের পাওনা মেটাবেন তারাও করোনায় আর্থিক সংকটে। গতি ধীর হলেও অর্থ উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলছে কর্তৃপক্ষ। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানালেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত অবসায়ক। টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত দেওয়ার জন্য টাকাটা আদায় করতে হবে। লিকুইডেশনের তো ইনফ্যাক্ট এটাই কাজ আর কি। আর যদি আরো হার্শ অ্যাকশনে যেতে হয় তখন আমরা যাব, সেগুলো আমরা প্রিপারেশন নিব। আগামী বছরের মধ্যে পিপলস লিজিং গ্রাহকদের অর্থ আদায়ের আশা করছে কর্তৃপক্ষ। অবসায়নে যে পরিমাণ অর্থ আদায় হবে তা সব গ্রাহকদের মধ্যে আনুপাতিক হারে বিতরণ করা হবে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত পাকিস্তানের 24 বছর পর জন্ম বাংলাদেশের, কিন্তু জিডিপিতে 50 বছরেই ছাড়িয়েছে দুই প্রতিবেশী দেশকে। আগে পাকিস্তানকে পেছনে ফেললেও জিডিপিতে এবছরই প্রথম ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু ভারত পাকিস্তান নয়, সার্কভুক্ত 8 দেশের ওপরই থাকছে বাংলাদেশ। এই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে। দেশের এমন অভাবনীয় সাফল্যের খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের অর্থনীতির যাত্রা শুরু 1972 সালে। সে সময় বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $120 আর পাকিস্তানের ছিল $180, অর্থাৎ পাকিস্তানের অবস্থান ছিল বাংলাদেশের ওপরে। আর এখন আমাদের মাথাপিছু আয় $2064, অথচ পাকিস্তানের $1285। অর্থনৈতিক অগ্রগতির ফলে স্বাধীনতার কয়েক দশকে পাকিস্তানকে সব সূচকে কয়েক গুণ পিছনে ফেলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এটা অত্যন্ত একটা আশাব্যঞ্জক ব্যাপার। এর সাথে সাথে বাংলাদেশকে বলা হচ্ছে যে পৃথিবীতে সর্বোচ্চ গ্রোথ থাকবে এই বছরে, এরকম 3টে দেশের একটি। অর্থনীতিতে যে একটা পজিটিভ ধারা ফিরে এসেছে বা অর্থনীতির চালিকা শক্তি আবার বেগবান হয়েছে, সেটার একটা ইঙ্গিত বহন করে। এদিকে 5 বছর আগে ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়ে প্রায় 40% বেশি ছিল, কিন্তু গত কয়েক বছরে নোট বাতিল, নতুন কর কাঠামো সহ বেশ কিছু কারণে টালমাটাল দেশটির অর্থনীতি। সবশেষ করোনার ধাক্কায় আরও পিছিয়েছে। আগে প্রতিবেশী এ দেশ থেকে বেশ কিছু সূচকে পিছিয়ে থাকলেও এবার ভারতকে ছাড়িয়ে যাবার বড় সুযোগ এসেছে বাংলাদেশের।
ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনের আভাস, এবছর ভারতের মাথাপিছু জিডিপি 10.5% কমে $1,877 নেমে আসতে পারে, যা গত 4 বছরের সর্বনিম্ন। আর একই সময় ডলারের হিসেবে বাংলাদেশের মাথাপিছু জিডিপি প্রায় 4 ভাগ বৃদ্ধি পেয়ে হবে $1,888। সে হিসেবে জিডিপিতে প্রতিবেশী দেশ ভারতকে বাংলাদেশ প্রথমবারের মতো ছাড়িয়ে যাবে বলছে আইএমএফ। মূলত করোনা মহামারীর কারণে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের অর্থনীতি বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে আইএমএফ। সে তুলনায় করোনার ক্ষতি মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতির কারণে ইতিবাচক প্রবৃদ্ধি হবে বাংলাদেশের। এই অঞ্চলে বাংলাদেশের পরই জিডিপিতে এগিয়ে থাকবে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। সব ধরনের স্বর্ণের মূল্য ভরিতে 2,333 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বৃহস্পতিবার নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে 76,341 টাকা, 21 ক্যারেট 73,191 টাকা, 18 ক্যারেট 64,443 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি বিক্রি হবে 54,120 টাকায়। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট সহ নানা কারণে চলতি বছর 4 দফায় সোনার দাম কমানো হয়েছিল। এবার দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারের বাড়তি মূল্যকে কারণ হিসেবে দেখিয়েছে জুয়েলার্স সমিতি। তবে প্রতি ভরি রূপা আগের মতো 1,516 টাকাই থাকছে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।